যিনি কয়েক দশক ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন, সেই আয়াতুল্লাহ আলী খামেনির হঠাৎ মৃত্যু মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বকে এক নতুন সংকটের সামনে এনে দাঁড় করিয়েছে। আচ্ছা, এই একজন ব্যক্তির মৃত্যু কিভাবে একটা গোটা অঞ্চলের ভবিষ্যৎকে একেবারে বদলে দিতে পারে? চলুন আজ সেই সমীকরণটাই একটু বোঝার চেষ্টা করা যাক। সারা বিশ্বে কিন্তু এই একটাই খবর ছড়িয়ে পড়েছিল। নিজের অফিসে কাজ করছিলেন খামেনি, আর ঠিক তখনই হামলা। ভাবুন একবার, এটা তো শুধু একটা হামলার খবর ছিল না, এটা ছিল দশকের পর দশক ধরে চলে আসা এক স্থিতাবস্থার ওপর প্রচণ্ড একটা আঘাত। দিনটা ছিল শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে একটা খবর নিশ্চিত করা হলো, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। তিনি একটা যৌথ মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ব্যাস, এই একটা ঘোষণাই যেন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির পুরো ম্যাপটা এক মুহূর্তে ওলটপালট করে দিল। কিন্তু প্রশ্নটা হলো, সেদিন ঠিক কি ঘটেছিল? চলুন সবার আগে এই হামলার খুঁটিনাটি আর তার ঠিক পরের প্রতিক্রিয়াগুলো একটু দেখে নিই। খবর অনুযায়ী ঘটনাটা ঘটে শনিবার সকালে। খামেনি তখন তেহরানে তার নিজের ব্যক্তিগত অফিসে কাজ করছিলেন, আর তখনই এই হামলা। আর হামলাটা ছিল এতটাই ভয়ঙ্কর যে শুধু খামেনিই নন, তার মেয়ে, জামাই, এমনকি তার নাতনিও এই হামলায় মারা যান। ঘটনার পর তো ইরান জুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। আর পাল্টা জবাবে ইরানের রেভলিউশনারি গার্ড হুমকি দেয় ইতিহাসের সবচেয়ে মারাত্মক হামলা চালানোর। বুঝতেই পারছেন পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়ে ওঠে। তো এই ঘটনাটা স্বাভাবিকভাবেই আমাদের মনে একটা প্রশ্ন নিয়ে আসে, কে ছিলেন এই আলী খামেনি? সাধারণ একজন মানুষ থেকে কিভাবে তিনি ইরানের সর্বোচ্চ ক্ষমতার শিখরে পৌঁছালেন? চলুন তার সেই যাত্রার গল্পটাই এবার একটু পেছনে ফিরে দেখি। খামেনির জীবনটা শুরু হয়েছিল ১৯৩৯ সালে মাসাহাদের এক বেশ সাধারণ গরিব ধর্মীয় পরিবারে। এরপর ৬০ আর ৭০ দশকে তিনি শাহের শাসনের বিরুদ্ধে একজন খুবই সক্রিয় কর্মী হয়ে ওঠেন, আর এর জন্য তাকে কিন্তু ৬ বার গ্রেফতারও হতে হয়। তবে তার জীবনের সবচেয়ে বড় মোড়টা আসে ১৯৮১ সালে। সে বছর একটা ভয়ঙ্কর বোমা হামলা থেকে তিনি বেঁচে যান, যদিও তার ডান হাতটা চিরদিনের জন্য পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। কিন্তু দেখুন, সে বছরই তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। আর সবশেষে ১৯৮৯ সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি হয়ে ওঠেন ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা। তো সর্বোচ্চ নেতা হিসেবে তার যে ক্ষমতা ছিল, সেটাকে এক কথায় বলা যায় একছত্র। কিন্তু ঠিক কতটা বিস্তৃত ছিল এই ক্ষমতা? চলুন এবার সেটা একটু খোলাসা করা যাক। দেখুন, ইরানের সংবিধানের সর্বোচ্চ নেতা বা রাহবারে মুআজ্জম হচ্ছেন একই সাথে রাষ্ট্রপ্রধান এবং দেশের সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় কর্তৃত্ব। আর সবচেয়ে বড় কথা হলো, এই পদটা আজীবনের, মানে একবার কেউ নির্বাচিত হলে মৃত্যু পর্যন্ত তিনিই এই দায়িত্বে থাকবেন। তার ক্ষমতা ছিল আসলে প্রায় সব জায়গায়। তিনি ছিলেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, বিচার বিভাগের ওপর ছিল তার একচ্ছত্র নিয়ন্ত্রণ, এমনকি রাষ্ট্রীয় টিভি রেডিও সেটাও চলত তার অধীনে। শুধু তাই না, কে প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবে সেটা ঠিক করা থেকে শুরু করে দেশের পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক কৌশল বা পারমাণবিক কর্মসূচির মতো সব বড় বড় সিদ্ধান্ত সবই আসত তার কাছ থেকে। সোজা কথায়, ইরানে তিনিই ছিলেন শেষ কথা। এই বিপুল ক্ষমতা ব্যবহার করে খামেনি প্রায় ৩.৫ দশক, মানে ৩৫ বছর ধরে ইরানকে চালিয়েছেন। তো তার শাসনের মূল দর্শনটা কী ছিল? কেমন ছিল তার কৌশল? খামেনির চরিত্রে দুটো দিক খুব পরিষ্কারভাবে দেখা যেত। একদিকে তিনি ছিলেন একজন পণ্ডিত, যিনি রুহে তাওহিদের মতো ইসলামিক চিন্তাধারার উপর বই লিখেছেন, অনুবাদও করেছেন। আবার অন্যদিকে তিনি ছিলেন একজন অসম্ভব ঠান্ডা মাথার কৌশলী। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের প্রভাব টিকিয়ে রাখার জন্য তিনি যে মিত্রদেশ আর মিলিশিয়াদের একটা নেটওয়ার্ক তৈরি করেছিলেন, যেটাকে রেজিস্ট্যান্স অ্যাক্সিস বলা হয়, তার মূল কারিগর কিন্তু তিনিই ছিলেন। তার পররাষ্ট্র নীতির একদম কেন্দ্রবিন্দুতে ছিল ইসরায়েল বিরোধিতা। তার চোখে ইসরায়েল ছিল একটা অবৈধ রাষ্ট্র আর ইরানের ১ নম্বর শত্রু। আর এই অবস্থান থেকে তিনি তার জীবনে এক চুলও সরে আসেননি। অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও তার অবস্থান ছিল একেবারে পরিষ্কার।
যেমন ধরুন ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে তিনি সায় দিয়েছিলেন ঠিকই, কিন্তু ২০১৮ সালে আমেরিকা যখন চুক্তি থেকে বেরিয়ে গেল তখন তিনি সেটাকে বলেছিলেন আমেরিকার প্রতারণার প্রমাণ। আবার দেশের ভেতরে যখনই কোনো বড় বিক্ষোভ হয়েছে, যেমন ২০০৯-এর গ্রিন মুভমেন্ট বা ২০২২-এর মাহাসা আমিনির আন্দোলন, তিনি সবগুলোকে বিদেশি ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছেন। আর আমেরিকার ব্যাপারে তার অবস্থান তো সবসময়ই ছিল কঠোর। যুক্তরাষ্ট্রকে তিনি প্রধান শত্রু হিসেবেই দেখতেন। এখন তার মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু সামনে এসে দাঁড়িয়েছে, খামেনির পরে ইরানের ভবিষ্যৎ কি? এখন শুধু ইরান নয়, সত্যি বলতে কি গোটা বিশ্বের নজর এখন একটাই দিকে, কে হবেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা? কারণ এই একটা প্রশ্নের উত্তরের ওপরই কিন্তু নির্ভর করছে শুধু দেশটির নয়, পুরো অঞ্চলের ভবিষ্যৎ। আচ্ছা, এই প্রক্রিয়াটা আসলে কিভাবে কাজ করে? আইন অনুযায়ী ৮৮ জন সদস্যের একটা বিশেষজ্ঞ পরিষদ, যাদেরকে মাজলিসে খোবরেগান বলা হয়, তারাই নতুন নেতা নির্বাচন করেন। কিন্তু মজার ব্যাপার হলো ১৯৭৯ সালের বিপ্লবের পর এই প্রক্রিয়াটা কিন্তু মাত্র একবারই কাজে লেগেছে। সেটা হলো ১৯৯০ সালে, যখন খামেনিকে নির্বাচিত করা হয়েছিল। শোনা যায় খামেনি নাকি মৃত্যুর আগে পরিষদকে গাইড করার জন্য গোপনে ৩ জনের একটা সম্ভাব্য তালিকা অনুমোদন করে গিয়েছিলেন। তবে এই আনুষ্ঠানিক প্রক্রিয়ার বাইরেও কিন্তু একটা বিরাট শক্তি আছে, আর সেটা হলো ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত কে নেতা হবেন সেই সিদ্ধান্তে তাদের একটা বিশাল প্রভাব থাকবে। অনেকদিন ধরে কিন্তু একটা গুঞ্জন ছিল যে খামেনির ছেলে মোজতবা খামেনি হয়তো পরবর্তী সর্বোচ্চ নেতা হবেন। কিন্তু কিছু সূত্র এখন দাবি করছে খামেনির অনুমোদন করা ওই ৩ জনের তালিকায় নাকি তার ছেলের নামই নেই। এখন এটা যদি সত্যি হয়, তাহলে কিন্তু ইরানের ক্ষমতার রাজনীতিতে একদম নতুন আর অপ্রত্যাশিত কোনো মোড় আসতে চলেছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা শুধু একজন নতুন নেতা নির্বাচনের নয়, আসল প্রশ্নটা হলো খামেনির বিদায় কি ইরানকে একটা সম্পূর্ণ নতুন পথে নিয়ে যাবে? এই উত্তরের জন্যই এখন অপেক্ষা করছে ইরান এবং সেই সাথে পুরো মধ্যপ্রাচ্য।